গত পর্বে আমরা আনিস সাহেবের চা আর মাছ চাষ দেখেছিলাম। আজ আপনাদের দেখাবো আম আর লিচু চাষ। তার আগে গৃহকর্ত্রীর সাথে পরিচিত হয়ে আসি। এই সাংবাদিকরা আসছে, আসসালামু আলাইকুম। তাদের সাথে একটু কথা বলতে। ওয়ালাইকুম আসসালাম ভাবি, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ, এই তো ভালো আছি। কি করতেছিলেন? এই কাজ করতেছিস। আচ্ছা, আপনার সাথে আমি আসলে কিছু কথা বলতে চাচ্ছিলাম। তো ভাইয়ের সাথে তো আজকে সারাদিন অনেক কথা হলো মোটামুটি, তো বাকিটা কথা আমি আপনার সাথে বলতে চাচ্ছিলাম। বসি। তো আপনারা কথা বলেন, প্লিজ বসেন। আপনি চলে যাচ্ছেন? আমি একটু যাই। আচ্ছা, ঠিক আছে। তো বসি। আচ্ছা। ভিতরে না বাইরে বসবো? না, এই বারান্দায় বসি। বসো বসো। বারান্দাতে যেহেতু এত সুন্দর একটা বারান্দা আছে আপনার, এখানেই বসি। তো ভাবি, বাসায় কে কে আছে? বাসায় আমরা সবাই, মানে শাশুড়ি আছে আর ছেলে। তো আপনার ছেলে কিসে পড়ে? ছেলে এসএসসি পাশ করে ইন্টারমিডিয়েটে ভর্তি হলো ঢাকায়। ছেলে আমার খেলাধুলায় খুব আগ্রহী। আচ্ছা। এই জন্য ঢাকায় ক্লাবে ভর্তি করানো হচ্ছে। আচ্ছা, ক্রিকেট ক্লাবে? ক্রিকেট। আচ্ছা আচ্ছা। তো আমি আসলে সারাদিন আজকে ভাইয়ের সাথে দিনের অনেকটা সময়ই ছিলাম এবং আমি চা বাগান দেখলাম এবং তার পুকুর দেখলাম। তো এবং তার মুখে আরও কিছু সফলতার কথাও শুনলাম। ভাইয়ের এই যে এত কাজকর্মে আপনি তাকে কিভাবে সাহায্য করেন? আসলে সাহায্য বলতে সেই তো একাই যথেষ্ট, ও নিজে থেকেই করে। আচ্ছা। আর মাঝে মাঝে চেয়ারম্যান বর্তমান শুনছেন নিশ্চয়ই, তো ব্যস্ত থাকে বেশিরভাগ সময়েই। আচ্ছা। আমাকে জাস্ট একটু মনে করায় দিতে হয় যে যাও দেখো, বা নিজেও আমি যাই। আচ্ছা। যাই কোথায় কোন সমস্যা সেগুলো দেখে ওর সাথে আলোচনা করি, তারপর আর কি ও সিদ্ধান্ত নেয়। ভাই যেহেতু এখন কাজে ব্যস্ত থাকে, তো বাইরে যায়, বাসার বাইরে অনেক সময় যেতে হয়, তখন এই মানে জিনিসগুলো আপনি দেখাশোনা জি, করেন? আমি দেখাশোনা করি, আমি যাই। ভাই যে আজকে একজন সফল কৃষক, এই ব্যাপারটা আপনাকে কিভাবে অনুপ্রাণিত করে? ওর সফলতাতে আমাকে অনেক ভালোভাবেই মানে করে যে আসলে আমাদের শুরুটা তো এরকম ছিল না। মানে ওর জমি জায়গা থাকলেও প্রত্যেক সম্পত্তি এগুলো তো করতো না, এগুলো পরিশ্রম ছিল না বা আমাদের সেই সুযোগটা ছিল না। তো এখন সেই সুযোগ আসছে, বা এখন এই পর্যায়ে আসছে সামাজিকভাবে বলেন আর করেই। তো এখন ভালো লাগে, আমারও গর্ব হয় যে আজকে কৃষিতে সে এতটা অনেক আগায় আসছে। আচ্ছা। এইভাবেই মানে ভালো লাগে, সোজা কথা। এখন আগের থেকে অনেক ভালোভাবে আছি, আমরা স্বাচ্ছন্দ্যভাবে আছি। আচ্ছা, এবং সামাজিক একটা মর্যাদায় আছি। জি। তো ভাবি, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। তো আপনাদের তো আরো কিছু প্রজেক্ট আছে, কিছু বাগানও আছে, তো আমি আসলে ওগুলো একটু ঘুরে দেখে আসি। জি জি, আসেন, দেখে আসেন। আচ্ছা। এটাই আপনার বাগান? জি, এটাই আমার বাগান। লিচু আর আমের বাগান? জি, কম্বাইন্ড। আচ্ছা আচ্ছা, কম্বাইন্ড। তো এখানে আনিস ভাই আপনার মানে হচ্ছে গাছের সংখ্যা কত, মানে লিচু আর আম মিলে? লিচু আর আম 1900 গাছ আছে এখন। 1900 গাছ। কতটুক জমির উপর? 42 বিঘার মতো। 42 বিঘা জমিতে? জি। এটা কি মানে সমান সমান আম এবং লিচু দুইটা? আম লিচু না, লিচু কম, আম বেশি। আপনি এখানে এই গাছগুলোর পরিচর্যা কিভাবে করেন, বা গাছগুলো কিভাবে আপনার যত্ন কিভাবে করেন? আসলে এখন আমি এটা কন্টাকে দিয়ে দিছি, তারাই যত্ন করে। আচ্ছা। মূলত সবকিছু তাদের। আচ্ছা, বাট শুরুতে তো হ্যাঁ, শুরুতে যে শুরুটা আমার আম বাগানের আম চাষের শুরুটা ছিল 337টা আম গাছ দিয়ে। আচ্ছা আচ্ছা। যেটি আমার ছোট ভগ্নিপতি আবুল খায়ের নাম। সেই আমাকে দিনাজপুর থেকে আম্রপালি যখন বাংলাদেশে নতুন করে ঢুকলো, তখন আমাকে দিয়েছিল 337টা আমের চারা। সেটা দিয়ে শুরু করলাম। তো শুরুর পরে যখন বাগান আমার ফল আসলো, ফল বিক্রি হলো, বিক্রির পরে যারা বিক্রেতা, ক্রেতা বা বিক্রেতা যেটাই বলেন, তাদের একটা ধারণা যে এখানকার আম বিক্রি হবে না। তারা আমাকে বললো যে ভাই, আপনি যে বাগানটা আমার কাছে বিক্রি করছেন, আমরা নিব না। আচ্ছা। এবং 30,000 টাকায় বিক্রি করছিলাম। আচ্ছা আচ্ছা। তো আমি বললাম যে ঠিক আছে, তোমরা তো 10,000 টাকা দিচ্ছি, এটা ব্যাগ নাও। আচ্ছা। ব্যাগ দিয়ে দিলাম। পরে আমি আম বেচার উদ্দেশ্যে এখানকার 2-1জনকে বললাম যে আমটা বিক্রি করো। আম পাকানোর পরে যখন বাজারে বিক্রি করতে গেছে, তখনও বিক্রি হয় না। ও। তো বিক্রি না হলে আমি নিজেই গেলাম ওই বাজারে। তো তারা আমাকে বললো যে, যারা বিক্রেতা ছিল তারা বললো যদি রাজশাহীর বলি তাহলে বিক্রি হয়ে যাবে। আমি বললাম যে না, রাজশাহীর বলা যাবে না,
আমাদের নিজস্ব একটা বাজার দরকার আছে, সে কারণে আমাদের বাগান, আমাদের তেঁতুলিয়ার উৎপাদিত আম এটাই বলা হোক। আচ্ছা, তো পরে আমি দাঁড়ায় থেকে যখন কথা বললাম, মানুষ বিশ্বাস করলো, বিশ্বাস করার পরে আম আমার বেচা কেনা আরম্ভ হলো এবং আমগুলো আমি 6-7 দিনের মধ্যে আমার টোটাল বাগানের আম বিক্রি হয়ে গেছে। আচ্ছা। যে আমার পাশাপাশি তেঁতুলিয়ার অনেক চাষি আম চাষে উদ্বুদ্ধ হয়ে আম চাষ করছে, লিচু চাষ করছে, অর্থাৎ এখানে আম চাষের যে একটা পরিমণ্ডল গড়ে ওঠা, সেটা কিন্তু গড়ে উঠছে। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম এই গাছগুলোর পরিচর্যার বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি যখন শুরু করছিলাম তখন আমাদের এখানে কৃষি কর্মকর্তা মহোদয় ছিলেন কমল দা, আচ্ছা। তিনার কাছ থেকে আমি কিছুটা জানতাম। আবার আমাদের দেশের যারা এগ্রিকালচারিস্ট, ওনাদের মোবাইল নাম্বার সংগ্রহ করে ওনাদের কাছ থেকে আমি কিছু ট্রিপস নিতাম, আচ্ছা, নিয়ে ওনাদের সাথে আলোচনা করতাম এবং নিজের একটা ভাবনা এর মধ্যে ইন করে বা মিলায় আমি আমার চাষগুলোকে বা আম চাষটা কীভাবে ডেভেলপ করা যায় সেটা আমি করতাম। তার মানে তো এখন মোটামুটিভাবে আম চাষে অনেক ভালো ফল আমি পাচ্ছি এখানে। গত বছর আমার এখান থেকে আম বিক্রি হচ্ছে প্রায় 30 থেকে 32 লক্ষ টাকার। আর এখানে সব আমের জাত কি একই জাতের আম? মানে আপনি এখানে না, এখানে আছে আপনার আম্রপালি, মল্লিকা আর হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গাটা আমাকে কৃষি বিভাগ থেকে দিয়েছিল, ওই পাশে আছে আচ্ছা, আচ্ছা। আপনার কয়েকটা গাছ। আচ্ছা। এই 3টা জাতেরই আম আছে। কোন জাতে আপনি, মানে কোন জাতের আমটা বেশি? আম্রপালি আমটাই আমাদের এখানে বেশি এবং আম্রপালি আমটাই বেশি মানসম্পন্ন, গুণগত মানসম্পন্ন। আমাদের এখানকার মাটির প্রকার ভেদে আমি বলছি। আচ্ছা, তা মানে আমের ব্যাপারে তো জানা হলো, এখন আমি একটু লিচু গাছের সম্বন্ধে জানতে চাচ্ছি। লিচুটা করা, মানে লিচুর বাগান করার প্রতি আপনি উৎসাহিত কেন হলেন? লিচু তো আসলে খেতে সুস্বাদু একটা ফল, পাশাপাশি এর যে একটা সৌন্দর্য আছে পাকলে, এই লাল রং আমি মানুষের বাড়িতে দেখতাম আচ্ছা, যে অমুকের বাড়িতে গাছ হয়েছে, লাল হয়ে গেছে। আমার সে কারণে আমার একটা মাঝে মাঝে চিন্তা হতো যে আমার যদি বাগান থাকতো বা করতে পারতাম, আচ্ছা, তাহলে এরকম ফলে ভরা লাল টকটকা রং দিয়ে ভরে থাকতো। ঠিক এরকম একটা চিন্তা ভাবনা থেকে আমি লিচু বাগানের কিছু লিচু গাছ আমি গাড়ছি এবং এই লিচু গাছগুলোর মধ্যে আমার এখানে কিছু এক্সেপশনাল জাত আছে, আচ্ছা, যেটা আমার ধারণা যে দিনাজপুর আমাদের লিচুর জন্য শ্রেষ্ঠ। এখান থেকে কিন্তু আমার দিনাজপুরে লিচু গিয়ে বিক্রি হয় ওই জাতটা, এবং অনেক দামে। এখান থেকে যে মানে আপনার আয়টা হয়, কি ধরনের আয় হয় আমাকে একটা ধারণা দেওয়া যাবে? এখানে ধারণা দেওয়া যাবে বলতে কি, আমি কন্টাকে বিক্রি করি। আমার এই বাগান বর্তমানে পার ইয়ার সব খরচ বাদ দিয়ে আমাকে 12 লক্ষ টাকা করে দেবে। আমি জানি যে ফলের মধ্যে তো ফরমালিন ইউজ করা হয়, তো এই ভয়ে কিন্তু আমরা অনেকে আম খাওয়া থেকেও বিরত বা যে কোনো ধরনের ফল খাওয়া থেকে বিরত। তার মধ্যে আপনার এত বড় একটা বাগান, এখানে তো অনেক আম হয়, এটা যে সংরক্ষণের ব্যাপারটা, আপনি এখানে কি কোনো ধরনের ফরমালিন বা কোনো মানে এক্সট্রা কিছু ইউজ করছেন, কোনো ওষুধ বা কিছু? না, আমাদের এখানে ফরমালিন যে বিষয়টা, সেটা আমার বাগানে কোনোদিনই ঘটেনি। এটা না ঘটার পিছনে কারণটা হলো যে আমি নিজে সচেতন একজন মানুষ, আচ্ছা, সে কারণে ফরমালিন যেন না দেওয়া হয় সে ব্যাপারটা আমি নিশ্চিত করি। যাদের কাছে বিক্রি করছি তাদের কাছেই নিশ্চয়তা চাই যে ফরমালিন যেন না দেওয়া হয়। পাশাপাশি একটা আম সংরক্ষণের যে বিষয়, এ বিষয়ে আমার কিছু ধারণা আছে। হালকা মিশ্রিত গরম পানিতে একটু লবণ দিয়ে যদি আমটাকে 1 মিনিট কাল ডুবায় রাখা হয়, আচ্ছা, সেই আমটা যদি পরে শুকায় প্যাকেটজাত করা হয়, সেটা 12-14 দিন এমনি ভালো থাকে। আচ্ছা, ভালো কথা। হয়তোবা অনেকেই জানতো না এই ব্যাপারটা, যে ফরমালিন না ইউজ করেও কিভাবে সংরক্ষণ করা যায়, অনেকে জেনে গেল, এই জন্য আপনাকে ধন্যবাদ। আজকে সারাদিন তো আমি আপনার চা বাগান, মাছ চাষ এবং হচ্ছে আপনার আম বাগান এবং লিচু বাগানও দেখলাম। তো এই যে আপনার এত সফলতা, এর পিছনে আসলে রহস্যটা কি? এর তো একটাই বড় বিষয়, সেটা হলো যে শ্রম। আচ্ছা, এবং শ্রম দেওয়ার মানসিকতা বা ইচ্ছা। আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করি যে একটা মানুষ যদি আগ্রহী থাকে, ইচ্ছা থাকে তার, তাহলে ওই মেধার দরজা এমনি খুলে যাবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি একটা কথা বলতে চাই এখানে, আমাদের কিন্তু অনেক জমি পারিবারিকভাবে এবং দীর্ঘদিনের। তো মাঝে আপনার 1981 সাল থেকে 1989 সাল পর্যন্ত আমরা কিন্তু দৈন্যতা বলতে যা বোঝায়, এই দৈন্যতার মধ্যেই ছিলাম, অত্যন্ত কষ্টের মধ্যে আমরা ছিলাম। সেখান থেকে আপনার 1989 সালে আমি আখ চাষের মাধ্যমেই কিন্তু আমার কৃষি জীবন শুরু করি।
এবং প্রথম বছরেই আমি আমার পুঁজি ছিল 7,600 টাকা, এটা নিয়েই শুরু করি। ওই বছরে আমি 84,000 টাকা লাভ করি কুষার থেকে। তো তখন থেকে প্রকৃত অর্থে কৃষির মধ্য দিয়ে আমি অর্থনৈতিক, সামাজিক বা অন্যান্য যে উন্নয়নগুলো সবগুলোই কৃষির মধ্য দিয়ে আমার ঘটছে। আমি কৃষক না, আমি একজন কৃষক পরিবারের সন্তান। আমি সার্বক্ষণিক শ্রম দেওয়ার চেষ্টা করি। আমি একজন চেয়ারম্যান বর্তমানে। আমার চেয়ারম্যানের কার্য পরিধির বাইরেও আমি যখনই সময় পাই আমি আমার বাগানে আসি। সে কারণে আমি মনে করি যে আমার সফলতার মূল বিষয়টি হলো আমার শ্রম এবং ইচ্ছা। তবে এখানে একটা কথা আমার না বললেই নয়, আমি যখন আম বাগান করি তখন 337টা আমের চারা আমার ছোট ভগ্নিপতি আমাকে দিছিল। সে আমাকে যথেষ্ট সহযোগিতা করছে আমার উন্নয়নের কথাটা বিবেচনা করে সহযোগিতা, যখন আমি অর্থনৈতিকভাবে দুর্বল ছিলাম। তো তার ওই 337টা আমের চারাকে কেন্দ্র করেই আমার মূলত এই বাগানের আজকের যে অবস্থান সেটা। সে যদি শুরু করার ব্যাপারে আমাকে সহযোগিতা না করতো হয়তো ওই বাগানের ক্ষেত্রে আমি এই জায়গায় যেতে পারতাম না। আখ চাষের মধ্য দিয়ে আমার সফলতা শুরু। সে কারণে আমি নুরুল ইসলাম চাচা করে বলি, ডেপুটি চিফ ক্যান ডেভেলপমেন্ট অফিসার ছিলেন উনি, পরে এমডি হয়ে রিটায়ারমেন্ট করলেন। তিনাকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তিনি শুধু আমাকে নয় আমাদের পরিবারকেই সহযোগিতা করছিলেন আখ চাষে। তো খনার বচন ছিল সার, বীজ, যত্ন এই 3 রত্ন। আমি কিন্তু এইখান থেকে একটু সরে এসেছি। এই জায়গাটাতে আমি একটু সংযোজন করতে চাই, সেটা হলো সময়, সার, বীজ, যত্ন। যদি সময় উপযোগী কাজ না করি, আপনি যত যত্নই করেন না কেন ফল পাবো না। সেক্ষেত্রে আমি আমার কৃষক ভাইদের উদ্দেশ্যে, সারা বাংলাদেশের কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো, তারা যেন এই 4টি কথা, আমার যে সময়, সার, বীজ, যত্ন, এই 4টা জিনিসকে যেন মূল্যায়ন করে, এই 4টা জিনিসকে যেন তারা মনে করে, তাহলেই তাদের যে কোনো ক্ষেত্রে আপনার সফলতা আসতে খুব একটা দেরি হবে না বলে আমি বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের কৃষকদের জন্য অনেক অনেক ভালো কিছু কথা বললেন। আশা করি কৃষকরা তো শুনলো, তারাও এটা প্রয়োগ করবে তাদের ব্যক্তিগত জীবনে, কৃষি জীবনে, সব জায়গায়। এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আমাদের দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। ইলিশ ধরা ও বেচাকেনায় নিষেধাজ্ঞা, খাদ্য সহায়তা না পাওয়ায় জেলেদের অসন্তোষ। দেশে ফল ফুলের রপ্তানি কমেছে 98%। বিশ্বের পরিবেশ বান্ধব শিল্পের গর্ব এখন বাংলাদেশ। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লক্ষ্মীপুরের মেঘনায় প্রধান প্রজনন মৌসুমে বা ইলিশ সংরক্ষণ করতে ইলিশ ধরা ও বেচাকেনায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে মেঘনা উপকূলের জেলেরা স্বাগত জানালেও খাদ্য সহায়তা নিয়ে অভিযোগ রয়েছে তাদের। জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর লক্ষ্মীপুরের মেঘনায় জেলেদের জালে ধরা পড়েছে প্রচুর পরিমাণ ইলিশ। স্থানীয়দের মতে গত বছর ইলিশ সংরক্ষণ অভিযান সফল হয়, সুফল পেয়েছে সবাই। সে ধারাবাহিকতায় 2 নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশ আহরণ ও বেচাকেনা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষিদ্ধ সময়ে মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ অথবা বিক্রি করা যাবে না। এ আইন অমান্য করলে কমপক্ষে 1 বছর থেকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত জেল জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এদিকে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকে খাদ্য সহায়তা না পাওয়া ও নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা নিশ্চিত না করার অভিযোগ করেন। তারা বলেন, নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা নিশ্চিত না করলে অভিযান সফল হবে না, কারণ পেটের দায়ে জেলেরা নদীতে মাছ ধরতে যাবে। আর তা নিশ্চিত করা হলে এবং প্রশাসনের কঠোর অভিযান পারলে ইলিশ আর তার সুফল পাবে সবাই। বিদেশের বাজারে ব্যাপক চাহিদা থাকার পরও দেশের ফল ও ফুল রপ্তানিতে বড় পতন হয়েছে। চলতি অর্থবছরের প্রথম 3 মাসে ফল রপ্তানিতে আয় কমেছে প্রায় 97%, ফুলে কমেছে 99%-এর বেশি।
আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ার পাশাপাশি পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাব পড়েছে রফতানিতে। অন্যদিকে বিমানের কার্গো নিষেধাজ্ঞায় বাংলাদেশ থেকে পচনশীল সব পণ্য সরাসরি পরিবহনের পথ বন্ধ হয়, ক্ষতির মুখে পড়েছে এ খাত। তাছাড়া ভিন্ন দেশ দিয়ে স্ক্যানিংয়ের মাধ্যমে এসব পণ্য রপ্তানি করতে হয়েছে। এতে একদিকে যেমন খরচ বেশি লাগছে, অন্যদিকে কার্গো বিমান পরিবর্তনকালে অধিক সময় ক্ষেপণে এসব পণ্য নষ্ট হয়েছে। যথাসময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ছাড়পত্র না পাওয়াকেও বড় কারণ হিসেবে দেখছেন তারা। সবুজ শিল্প হিসাবে শ্রেষ্ঠ স্বীকৃতি পেয়েছে বস্ত্র পোশাক খাতের 3টি প্রতিষ্ঠান। এর একটি নারায়ণগঞ্জের রেমি হোল্ডিংস। প্রতিষ্ঠানটি অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পানি সাশ্রয় এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সবুজ কারখানা স্থাপন করেছেন। এটি কোনো পাঠশালা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান নয়। নারায়ণগঞ্জে বিটপি গ্রুপের রেমি হোল্ডিংস নামের পোশাক কারখানার নিত্যদিনের দৃশ্য এটি। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এভাবেই জাতীয় সঙ্গীত গেয়ে এবং হালকা শারীরিক কসরত করে সকালে কাজ শুরু করেন এখানকার শ্রমিকরা। পোশাক শ্রমিক ডলি আক্তার 5 বছর ধরে এই পেশায় আছেন। কাজ করেছেন বিভিন্ন পোশাক শিল্প প্রতিষ্ঠানে। 8 মাস হলো যোগ দিয়েছেন রেমি হোল্ডিংসে। আমি এপিজেডের ভিতরে অনেকগুলোই ফ্যাক্টরি ঘুরছি, কিন্তু এটার মতন এরকম দেখি নাই, কিন্তু এই জায়গায় অনেক শান্তি কাজ করে। আরেকজন সামিকা চাকমা 10 মাস হয় কাজ করছেন ফিনিশিং সহকারী হিসেবে। তিনিও জানালেন ভিন্ন এক অভিজ্ঞতার কথা। আমি তো মনে করুন পাহাড়ি এলাকায় বসবাস করছি, আর ওইখানে তো গাছপালা আসে, আর এই গার্মেন্টসে আছে গাছপালা আমার অনেক ভালো লাগে। বিদ্যুৎ সাশ্রয়ী আধুনিক প্রযুক্তির সেলাই মেশিনে বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য প্যান্ট তৈরি করছেন এসব নানা বয়সী একদল পোশাক শ্রমিক। আর সেলাই যন্ত্রের কয়েক সারি পরপর এভাবেই অনেকখানি জায়গা জুড়ে বিশেষ ব্যবস্থায় রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। ভবনের ছাদের উপরেও রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। কারখানার ছাদ থেকে ঝোলানো হেলিকপ্টার ফ্যান কারখানার শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে বের হওয়া ঠান্ডা বাতাস চারদিকে ছড়িয়ে দিচ্ছে। সেই সাথে দিনের আলো ব্যবহার করে 52টি স্কাইলাইটের মাধ্যমে আলোর চাহিদা মিটছে পুরো কারখানায়। এছাড়া কারখানার বেশ কিছু কাজ চলে সৌরবিদ্যুতের মাধ্যমে। সূর্যের আলো ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ, বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয়, ভেতরে বাইরে সবুজের সমারোহ এবং অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারে শ্রমিকদের কায়িক পরিশ্রম কমিয়ে আনায় পরিবেশ বান্ধব কারখানা হিসেবে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের জরিপে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে রেমি হোল্ডিংস। আমার ওয়ার্কাররা যখন ফ্যাক্টরির ভিতরে ঢুকে তখন আপনার সে সূর্যের আলো পাচ্ছে, সে বাতাস পাচ্ছে। আমার ফ্যাক্টরির ভেন্টিলেশন সিস্টেম কিন্তু ডিজাইন করা হয়েছে সো দ্যাট একটা কনস্ট্যান্ট ফ্লো থাকে, কন্টিনিউয়াস ফ্লো আপনার চামড়ার মধ্যে আপনি ফিল করতে পারবেন, মুখে ফিল করতে পারছেন। তিনি আরও জানান, প্রথম দিকে এই কারখানার খরচ একটু বেশি হলেও পরবর্তীতে পানি ও বিদ্যুতের সাশ্রয় হওয়ায় খরচ অনেকটাই কমে এসেছে। যেই যতটুকু গ্যাস কনজিউম করছি আমরা আরও গ্যাস বাঁচাতে পারি, আমরা বিদ্যুৎ কম ব্যবহার করতে পারি, আমার দেশের সম্পদ আমি বাঁচাতে পারি, আমি পানি বাঁচাতে পারি, আমি ওয়ার্কারদের লাইফটা একটু ইমপ্রুভ করতে পারি। আমি এখানে কোনো বর্জ্য ট্রিটমেন্ট করার পরেও কোনো পানি আমি ডিসচার্জ করি না। যত পানি আমি ব্যবহার করছি ওই পানিটাই কিন্তু আমি আবার রিসাইকেল করে ফ্যাক্টরির ভিতরে ব্যবহার করছি। যেই দিন আপনার খুব রোদ থাকে সেই দিন আমরা স্কাইলাইটটি ইউজ করি, ফ্যাক্টরির ভিতরে সব লাইট বন্ধ করে দিই। বিজিএমই এর সহসভাপতি মোহাম্মদ নাসির বলেন, সরকারের সহায়তা পেলে দেশে এই ধরনের পরিবেশ বান্ধব কারখানা আরও গড়ে উঠবে। এই যে গ্রিন বিল্ডিং ইউএসজিবিসির যে ফ্যাক্টরিগুলা, সার্টিফাইড ফ্যাক্টরিগুলা 4টা বেস্ট ফ্যাক্টরি বাংলাদেশে, এটা আমাদের ইমেজের জন্য অনেক বড় গর্বের বিষয়। সবুজ বান্ধব উৎপাদন প্রক্রিয়া আরও বৃদ্ধি পাক, বিশুদ্ধ শ্বাসের নির্মল অবগাহনে বেড়ে উঠুক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0177682832 এই নম্বরে। এমন একটা সময় ছিল যখন এই পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় হাজার হাজার হেক্টর জমি পতিত পড়ে থাকতো, ব্যবহৃত হতো গোচারণভূমি হিসেবে। কিন্তু আজ এই পঞ্চগড় জেলায় উৎপন্ন হয় বিভিন্ন ধরনের মূল্যবান ফসল। এখানে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের মাছেরও। আপনাদের যাদের এখনও পতিত জমি পড়ে আছে তারা তাদের জমিকে উপযুক্ত ব্যবহার করে
সাফল্য বয়ে আনুন এবং দৃষ্টান্ত স্থাপন করুন কাজী আনিস সাহেবের মতো। আমি মারজান সুমি আজকে দীপ্ত কৃষি থেকে এখানেই বিদায় নিচ্ছি।